এদিকে তৃণমূলের দুই নেতার কীর্তিতে মাথায় হাত কীর্তি আজাদের। দুর্গাপুরে দলীয় প্রার্থী কীর্তি আজাদের সামনে হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই নেতা। কে আগে সম্বর্ধনা দেবে, কে আগে গ্রাম ঘোরাবে, তাই নিয়ে বচসা। লে হালুয়া, এই যে ফুল কেস তৃণমূলের বহিরাগত প্রার্থী, না বহিরাগত শব্দটা আমি ব্যবহার করব না, কেননা তৃণমূল এই শব্দটা খুব বিচ্ছিরিভাবে ব্যবহার করে এবং এরকম অশালীন অসাংবিধানিক শব্দ বোধহয় আমি শুনিনি। দেখুন, ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা রয়েছে, ভারতবর্ষের যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ভারতবাসী তিনি ভারতবর্ষের যে কোনো কেন্দ্র থেকে যদি মনে করেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু এই রাজ্যের শাসক দল যেরকম নির্লজ্জের মতো বাংলার বাইরে থেকে কেউ এলেই, এমনকি বাংলার মধ্যে থেকেও যদি এই দিক থেকে ওই দিক কেউ হয়, তাকে বহিরাগত বলে যে দাগিয়ে দেয়, সেটা নিয়ে তো একটা বিতর্কের জায়গা রয়েছেই। এবং কতখানি হীনমন্যতায় মানুষ ভুগলে, কতখানি নীচ মানসিকতা হলে এই ধরনের কথাবার্তা হয়, সেটা মানুষের বিচার্য বিষয়। যাই হোক, যদি সেই ফর্মুলাই মেনে নিই, তাহলে এবারে বেশ কিছু বহিরাগত প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে কীর্তি আজাদ রয়েছেন দুর্গাপুর থেকে, আসানসোল থেকে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, বহরমপুর থেকে রয়েছেন ইউসুফ পাঠান। তো যাই হোক, সেই তৃণমূলের প্রার্থী, তার মধ্যে কীর্তি আজাদ আজকে দুর্গাপুরে প্রচারে গিয়েছিলেন এবং সেই প্রচারে কে ওই যিনি সাংসদ পদপ্রার্থী রয়েছেন তাকে গ্রাম ঘোরাবেন, কে তার কাছের লোক হবেন, এই নিয়ে মারপিট লেগে গেল দুই সংখ্যালঘু নেতার মধ্যে। আর পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল, শেষ পর্যন্ত সেখানে এক মন্দির ছিল, স্থানীয় মন্দিরের ভেতরে ঢুকে তার মেন ডোর বন্ধ করে ভেতরে প্রার্থীকে লুকিয়ে রাখতে হলো তৃণমূল কংগ্রেসকে। ভাবুন একবার, উন্নয়ন করার কি ইচ্ছা, এত উন্নয়নের ইচ্ছা যে নিজেদের মধ্যেই মারপিট করছে, কে আপনার দুয়ারে দাঁড়িয়ে উন্নয়নটা করবে। আর সেই চিত্রই দেখলো দুর্গাপুরবাসী। আচ্ছা বলুন তো, একজন প্রার্থী যে নিজের দলের নেতাদের মারপিট থামাতে পারছে না, সেই মারপিটের মাঝে পড়ে লুকোচ্ছে গিয়ে মন্দিরে, তিনি নাকি জিতবেন আর তিনি নাকি এলাকার উন্নয়ন করবেন, তিনি নাকি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করবেন। ভাবা যায়? হ্যাঁ, এমনটাই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচারে, এমনটাই দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীর হয়ে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দুর্গাপুরে এমনিতেই কিন্তু লড়াইটা হাই ভোল্টেজ হয়ে গেছে, কেননা তৃণমূল যে প্রচারটা এতদিন করতো বহিরাগত, যে এমন প্রার্থী যে বাংলায় পিছনে যে প্ল্যাকার্ডে লেখাটা লেখা রয়েছে সেই লেখাটা অবধি পড়তে পারবেন না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, এইসব করে যে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতো, সেই ফর্মুলা মেনে নিজেরাই প্রার্থী করেছেন কীর্তি আজাদকে। 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এবং তারপর তিনি দীর্ঘদিন বিজেপির রাজনীতিটা করেছেন। কিন্তু যেটা বিজেপির অন্দরে শুনতে পাওয়া যায়, একটু বেশ করে কমে খাওয়ার একটা ব্যাপার তার মধ্যে ছিল এবং বেশ কিছু তার দাবি দাওয়া ছিল যেগুলো কিন্তু বিজেপি মানতে রাজি ছিল না। ফলে যখন দেখলেন যে নরেন্দ্র মোদীর জামানায় এসব হচ্ছে না, তিনি দল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং খুব সম্ভবত কংগ্রেসে যোগদান করেছিলেন, কংগ্রেসের টিকিটও পেয়েছিলেন, গোহারা হেরেছিলেন। তারপর সেখানেও যখন পাত্তা টাত্তা পেলেন না, এখন সমস্ত এই ধরনের যারা নেতা ছিলেন, যারা একসময় বিজেপি করতেন এবং বিজেপি থেকে লাথ খেয়েছেন, তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন তৃণমূল কংগ্রেস, সেই শত্রুঘ্ন সিনহাই হন আর কীর্তি আজাদই হন। তো তৃণমূল কংগ্রেসও গোটা বাংলা খুঁজে প্রার্থী পায়নি, বহিরাগত কীর্তি আজাদকে সেখানে দুর্গাপুরে প্রার্থী করে দিয়েছেন। কিন্তু সেই কেন্দ্রে একটা অভাব অভিযোগের জায়গা ছিল যে সেখানকার যিনি বিধায়ক সাংসদ বিজেপির আছেন এস আহলুওয়ালিয়া, তাকে নাকি সেখানে খুব একটা বেশি দেখা যেত না। ফলে সেই জায়গা থেকে একটা বিজেপির প্রতি নাকি ভোটারদের ক্ষোভ তৈরি হয়েছিল। ফলে দুর্গাপুর কেন্দ্রটি এবারে কিন্তু একটু বিজেপির জন্য যেন টাফ মনে হচ্ছিল। প্রাক নির্বাচনী যেসব সমীক্ষা আসছিল সেখানে সেই ইঙ্গিতই আসছিল।
কিন্তু সেই কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করে দিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দাপুটের নেতা দিলীপ ঘোষকে, এবং তিনি যাওয়ার পর থেকেই ওই শক্তিগড় থেকে শুরু করে একদম কাঁকসা পাকসা সমস্ত যে এলাকা রয়েছে, অর্থাৎ এদিকে বর্ধমান উত্তর দক্ষিণ, ওদিকে দুর্গাপুর পূর্ব পশ্চিম এবং মাঝখানে ভাতার, গলসি, মন্তেশ্বর, সমস্ত জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু প্রচণ্ড রকমের উজ্জীবিত হয়ে গেছেন। কেননা দিলীপবাবু তো খুব ভালো পেপ টক দিতে পারেন এবং তিনি খুব ভালো সাংগঠনিক নেতা, সংগঠনকে উজ্জীবিত করতে পারেন। ফলে সেই সব প্রচারে কিন্তু বিজেপি এমনিতেই তৃণমূলকে বহু যোজন পিছনে ফেলে দিচ্ছে। এবং দিলীপবাবু যেখানে লড়াইয়ে যান তিনি কিন্তু সংগঠনটাকে বেশ শক্তপোক্ত করে ফেলেন। ফলে খুব একটা ভোট লুট বা পঞ্চায়েত স্টাইল, মিউনিসিপ্যালিটি স্টাইলে এবারে কিন্তু আর ভোটটা করা যাবে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অবস্থাতে যেটা তৃণমূল বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছিল যে তাদের এরকম সেলিব্রিটি প্রার্থী রয়েছে যিনি ভারতকে সম্মান এনে দিয়েছেন, এইসব বেশ ভালোই ছিল। তো আজকে দুর্গাপুরের আমরাইয়ের উত্তরণ এলাকায় সেখানে প্রচারে যান, সেখানে গ্রামে ঘুরে ঘুরে তিনি প্রচার করবেন, এবং তিনি আসার পর রাস্তার দুধারে কর্মী সমর্থক, পতাকা টতাকা সব দেখতেই পাচ্ছেন, বেশ ভালো রকম রয়েছে। হঠাৎ করে সেখানে দুই শ্রমিক নেতা, তৃণমূলেরই দুই শ্রমিক সংগঠনের নেতা, একজনের নাম হচ্ছে শেখ আমিনুর রহমান, আরেকজনের নাম হচ্ছে শেখ সাহাবুদ্দিন, দুজনের গোষ্ঠীর লোকজনই চলে আসে এবং তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়, এবং দেখছেন কীর্তি আজাদ মানে মাঝখানে পড়ে একটু থামানোর চেষ্টা করছে যে ব্যাপারটা কি হচ্ছে, তিনি একটু সামলানোর চেষ্টা করছেন, কিন্তু ততক্ষণে সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছে। এবং তার সঙ্গে যারা লোকজন ছিলেন তারা কি করলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে কীর্তি আজাদকে সরিয়ে নিয়ে গিয়ে একটা পাশেই এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেন এবং মেন ডোর যেটা লাগিয়ে দেন যে বাবা তোরা তো সারা বছরই মারামারি করিস, যা মারামারি করার করে নে, এর মাঝখানে যদি আমাদের যিনি এখানে প্রার্থী জানিয়েছেন তিনি মারটার খেয়ে যান, তার মাথাটা ফেটে যায়, তাহলে এক তিনি হয়তো চম্পট দেবেন, আর দুই তারপর সেটা ভোটের ময়দানে যে কোন জায়গায় চলে যাবে তাই আর রিস্ক নিতে পারেনি, তাকে সেখানে গিয়ে লুকোতে হয়। এবং তারপর কিছুক্ষণ বাদে পুলিশ আসে, পুলিশ আসার পর পরিস্থিতি সামাল দেওয়া হয়, পুলিশের টরকানি খেয়ে ব্যাপারটা একটু করে, এবং যখন দেখছে প্রার্থীও মন্দিরে লুকিয়ে গেছে তখন একটা ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে ব্যাপারটা একটু চুপচাপ হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই রকম প্রার্থী যিনি দলীয় নেতাদের মারপিট থামাতে পারছেন না, তিনি হয়তো চেনেনই না এই শেখ আমিনুর রহমানিকে আর শেখ সাহাবুদ্দিনীকে, কাকে কোন গোষ্ঠীটা এখানে ক্ষমতায় রয়েছে, কোন গোষ্ঠীটাকে পাত্তা দিতে হবে। তো এটাই হচ্ছে এখন তৃণমূলের ভেতরের ছবি। এরপর যাই হোক তিনি এখান থেকে কোনো রকমের প্রচার সেরে এবার দুর্গাপুরের পার্টি অফিসে চলে যান। তখন যখন তাকে সংবাদ মাধ্যম সেখানে প্রশ্ন করছে, তিনি উত্তর দেন যে এটা কোনো গণ্ডগোলের ঘটনাই নয়, মানে যে দলে গেছেন সেই দলের মতোই তো কথা বলবেন, একদম ঠিকই আছে। বলছেন এটা কোনো গণ্ডগোলের প্রশ্নই নয়, এটা হচ্ছে দিদির প্রতি কর্মীদের, সমর্থকদের, নেতাদের প্রেম। আহারে কি উচ্চ ভাবনা, কি উচ্চ ভাবনা। তিনি কীর্তি আজাদের বক্তব্য হচ্ছে আসলে আমি দিদির প্রার্থী, তো দিদি যাকে প্রার্থী ঠিক করেছেন তাই সেই প্রার্থীকে কে আগে সংবর্ধনা দেবেন, কে তাকে তার সঙ্গে থাকবেন, এই নিয়ে একটা সাময়িক উত্তেজনা হয়েছিল, কিন্তু এটা কোনো গণ্ডগোল নয়। কিন্তু কীর্তি আজাদ সাহেব, এইভাবে কি শাক দিয়ে মাছটা ঢাকা যায়? সত্যিই যায়। আজকে যে ছবিটা বেআব্রু হয়ে গেল, এই ঘটনা তো শুরুয়াত, এখনও এই দুর্গাপুরে ভোট হতে এখন অনেক দেরি আছে, একদম শেষের দিকে ভোট আছে এখানে, এবং সেখানে ততদিনে এই গোষ্ঠীদ্বন্দ্ব কি আর চাপা থাকবে? যত দিন যাবে তো এটা হু হু করে বাড়বে, আর সেটা যদি শেষ অবধি ভোটের সময়ও মেনটেন হয়, যদি মিটিগেট করা না যেতে পারে, তাহলে একটা গোষ্ঠী হয়তো ভোটে নামবে আর একটা গোষ্ঠী তো সম্পূর্ণরূপে বসে যাবে, আর সেই অবস্থায় ভোটটা করানো যাবে? আর ভোট করানো না গেলে দুর্গাপুর কি এবার জেতা যাবে? কেননা দুর্গাপুরের যে অবস্থা এবার দেখা যাচ্ছে, বর্ধমান উত্তর দক্ষিণ, দুর্গাপুর পূর্ব পশ্চিম, এই চারটে জায়গাতেই এবার বিজেপি লিড হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। মাঝখানে পড়ে রইল গলসি, ভাতার আর মন্তেশ্বর। এবার গলসি ভাতারেও যা টেন্ডেন্সি যাচ্ছে সেখানে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই, খুব সামান্য হলেও এগিয়ে থাকছে বিজেপি। মন্তেশ্বরে একটা চান্স আছে, তৃণমূল কিছুটা লিড নেবে, কিন্তু 7টা বিধানসভার মধ্যে 6টাতেই বিজেপি লিড নেবে, বা 4টেতে লিড নেবে, 2টোতে হাড্ডাহাড্ডি হবে, কাছাকাছি 50-50 ভোট থাকবে, আর আরেকটাতে তৃণমূল লিড নেবে। এই করে তো দুর্গাপুর বাঁচবে না। আর তারপর আপনাকে দুর্গাপুরে দেখা যাবে, তো এটা এখন দুর্গাপুরবাসীর মনে সবথেকে বড় প্রশ্ন হয়ে গেছে। আর সবথেকে যেটা আজকে বড় জিনিসটা দুর্গাপুরে ফোন টোন করে জানতে পারলাম, সেটা হচ্ছে যে
তাদের কিন্তু কনফিডেন্স কমছে, দুর্গাপুরবাসীর কিন্তু কনফিডেন্স কমছে। কেননা বুঝতেই পারছেন যে দুর্গাপুর এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু শিল্প এবং শিল্প থাকা মানেই শিল্পও রয়েছে, খনিও রয়েছে, সেইখানে কিন্তু দখলদারির একটা ব্যাপার রয়েছে। ফলে সেই জায়গায় কিন্তু উত্তেজনা সবসময়ই এরকম দেখা যায়। এখন সেই উত্তেজনামূলক জায়গা থেকে যদি প্রার্থী ব্যাপারটাকে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা কোন ভরসায় ভোটটা দেবেন? অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু ডাকাবুকো নেতা। যে কোনো পরিস্থিতির যে কোনো জায়গা তিনি কিন্তু ঠান্ডা করতে পারেন। বিশেষ করে খড়গপুর সদরে তিনি বিধায়ক ছিলেন বা যখন তিনি সাংসদও ছিলেন সেই এলাকায়, সেখানেও কিন্তু একটা দুষ্কৃতী রাজের বড় কথা বারবার শোনা যেত। কিন্তু দিলীপ বাবুর আমলে অনেকটা ব্যাপারটা কিন্তু সেখানে ঠান্ডা হয়ে গেছে, এমনটা কিন্তু খড়গপুর সদরবাসীই বলে থাকেন। আর সেই জায়গা থেকে কিন্তু এবার দুর্গাপুরবাসী আরও বেশি করে তার উপর কিন্তু ভরসা রাখতে চলেছেন। কিন্তু আজকে তৃণমূল প্রার্থীর প্রচারে যে জিনিস দেখা গেল সেটা নিতান্তই ঐক্যের ছবি, কি বলুন, দিদির প্রতি ভালোবাসার ছবি, যেটা কীর্তি আজাদ বলেছেন। সত্যিই কি তাই? নাকি এই রকম ঘটনা দিকে দিকেই ঘটছে, আর এর সবথেকে বড় আলটিমেট যে রেজাল্টটা সেটা ভোট বাক্সে ভোটের দিন এই কর্মীরাই তৃণমূল প্রার্থীদের করে দেবেন? আপনারা কি মনে করেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।